ভাইয়েরা এখান থেকে তোমরা যারা যে আমাদের মানে একটু পাশের এমসিকিউ প্রয়োজন হচ্ছে তোমাদের ইয়েটা প্রয়োজন, যাদের পাশের এমসিকিউ প্রয়োজন, যে আমাদের জাস্ট শুধু পাস করার দরকার, তারা কি করবে? তারা 2, এরপর হচ্ছে যে 11, এরপর হচ্ছে যে জ্যামিতি কয়েকটা এমসিকিউ, দেন হচ্ছে যে 17, এই কয়টা অধ্যায় করলেই তোমরা পাস করে ফেলতে পারবে। ভাইয়েরা আমাদের প্রথম পর্বে আমরা কি করেছি? প্রথম পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং হচ্ছে যে 11 অধ্যায় এবং হচ্ছে যে নবম অধ্যায়ের এমসিকিউগুলো আমরা সমাধান করেছি। যেহেতু প্রায় এখানে আমরা 50টা বলছি, একই একই সেম টপিকের বেশি থাকার কারণে আমাদের এগুলো যা দাঁড়াইছে 70টার কাছাকাছি, কিন্তু আমাদের নিয়ম আছে 50টার মতো নেই। তো 70টা যেহেতু কাছাকাছি আছে, এখন সবগুলো যদি আমি দেখাইতেছি, এই জন্য আমাদের একটু ভিডিওটা বড় হইতেছে। তাই আমরা প্রথম পর্বে প্রায় 34টা এমসিকিউ দেখছি, এখন 35 নম্বর এমসিকিউ থেকে দেখবো, যেটা হচ্ছে 16 অধ্যায়ের এমসিকিউ। সেই এমসিকিউগুলো এখন দেখবো। এই এমসিকিউগুলো দেখার মাধ্যমেই আমাদের দ্বিতীয় পর্ব শুরু হইতেছে। তো চলো শুরু করা যাক। এখানে আমার উদ্দীপকে 6-7 লেখা আছে, এটা একটু ভুল। যে একটি সমবেত বেলুনের উচ্চতা যদি 9 সেন্টিমিটার হয়, তাহলে ভূমির ব্যাস কত? 10 সেন্টিমিটার দেওয়া আছে বেলুনটির বক্রফলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। এখন বেলুনটির বক্রফলের ক্ষেত্রফলের সূত্র আশা করি তোমরা জানো, সেটা হচ্ছে যে 2 পাই আর 2 পাই, তারপর হচ্ছে যে আর সাথে একটা কি এইচ। এখন দেখো এটা ক্যালকুলেটারই তোমরা করবে, এখানে লেখার দরকার নাই, তুমি শুধু টু বসাও, পাই বসাও, আর এর মান বসাও, এস এর মান বসাও। তাহলে 2, আমরা যদি এখানে লিখি যে 2 ইনটু, আমরা যদি এখানে পাই লিখি, এই আমরা যদি এখানে পাই লিখি, তাহলে আমরা লিখতে পারবো যে পাই। আর এখানে হচ্ছে যে আর এর মান কত বলছে? আর মানে কি? আর মানে ব্যাসার্ধ। এখানে দেওয়া আছে ব্যাস 10, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 5। আর এইচ এর মান দেওয়া আছে কত? এইচ এর মান হচ্ছে 9, এই 9। তোমরা যদি এটা ক্যালকুলেশন করো, তাহলে উত্তর আসতেছে কত? যে 5 9 45, 45 দ্বিগুণে 90। 90কে যদি আমি পাই দ্বারা ক্যালকুলেশন করে দেখি, দেখো 90 আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এখানে আমরা যদি লিখি যে 2 ইন্টু পাই ইন্টু, এরপর হচ্ছে যে 5 ইন্টু 9, তাহলে কত আসছে আমাদের? আমাদের আসছে 282.74। এই যে আমাদের 282.74, এটা হচ্ছে আমাদের আনসার। এবার বলছে বেলুনটির আয়তন কত? বেলুনের আয়তনের সূত্র কি? বেলুনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। বেলুনের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ, স্কোয়ার দিব। এবার পাইয়ের পাই বসাও, এখানে পাইয়ের পাই বসালাম, ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে যেহেতু ব্যাস 10, তাহলে আর মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার। আর ইন্টু হচ্ছে কত? ইন্টু হচ্ছে এইচ হচ্ছে 9। এবার তুমি সেমভাবে আবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে যাও, ক্যালকুলেটরে যা লেখো যে পাই ইন্টু 5 5 25, যেহেতু 5 স্কোয়ার তার মানে 25, ইন্টু হচ্ছে 9। তাহলে উত্তর কত আসছে? উত্তর 706, উত্তর হচ্ছে 706। এই হচ্ছে আমাদের এটার উত্তর। এরপরে দেখো, এগুলো হচ্ছে ভাইয়া তুমি যদি সূত্র পারো, তাহলে এগুলো তোমার কাছে কঠিন কিছুই না। তুমি সূত্র বসাবা আর আনসার চলে আসবে অটোমেটিক। তুমি বুঝে যদি বসাতে পারো, তাহলে তো ক্যালকুলেটারে আনসার আসে, এগুলো করার দরকার নেই। এরপরে বলছো যে 37 নং প্রশ্নটা দেখো। 37 নং কি প্রশ্নটা বলছে? যে একটি আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 3 2 1, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? আমরা জানি যে একটি আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, মানে হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার এবং হচ্ছে যে উচ্চতা স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার কত? দৈর্ঘ্য যদি আমি ধরি 3 স্কোয়ার মানে হচ্ছে 9, দেন প্লাস হচ্ছে যে 2 স্কোয়ার যদি ধরি 4, প্লাস হচ্ছে যে 1 স্কোয়ার মানে হচ্ছে যে 1, তাহলে যোগ করে 9 আর 1 10, 10 4 14, উত্তর হচ্ছে রুট ওভার মানে রুট 14। তার মানে উত্তর প্রথমটা সঠিক। বলছে সমগ্রতলের ক্ষেত্রফল কত? 22। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য। তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, আমরা লিখতে পারি যে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 6, তার মানে 3 দুগুণে গুণ করলে হবে 6, দেন প্লাসের প্লাস। এবার প্রস্থ গুণ উচ্চতা, তাহলে প্রস্থ হচ্ছে 2 আর উচ্চতা হচ্ছে 1, 2 আর 1 2 হবে যোগ, তারপর উচ্চতা গুণ দৈর্ঘ্য, উচ্চতা 1 দৈর্ঘ্য হচ্ছে 3, তার মানে 3 1 3। অতএব এখন দেখো ক্যালকুলেশন যদি করি, তাহলে 2 এর 2 আর এখানে থাকতেছে গুণ, আর এখানে 6 2 8 8 9 10 11, 11 দুনে কত আসবে? 22। উত্তর হচ্ছে আমাদের কত? 22। তার মানে এটাও সঠিক। এবার 3 নম্বরটা বলছে আয়তন 6 ঘন সেন্টিমিটার। আমরা জানি যে একটি ঘনবস্তুর আয়তকার ঘনবস্তুর বা একটি ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমি যদি এখন 3 2 1 এই তিনটা গুণ করে দিই, তাহলে কত আসে? 3 দুগুণে 6, 6 আর 1 6, তার মানে উত্তর হচ্ছে 6 ঘন মিটার। অতএব 6 ঘন মিটার হবে, অতএব উত্তর তিনটাই। এরপর আসো, আমাদের এখানে 38 নং প্রশ্ন কথা বলছে। 38 নং প্রশ্ন বলছে যে একটি রম্বসের কর্ণদ্বয় যদি 15 সেন্টিমিটার হয়, 15 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে দুইটা কর্ণ দেওয়া আছে, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে কত? 10, আর একটা হচ্ছে কত? 10। এই হচ্ছে দুইটা মানে কর্ণ। এখন যদি এটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা কি করতে হবে? আমরা হচ্ছে যে 10 এবং 15 গুণ করে দিব। আমরা লিখবো যে 10 গুণ হচ্ছে যে কত? 15 গুণ করে দিয়ে ভাগ করে দিব কত? যেহেতু হাফ করছে তাই 2 দিয়ে ভাগ করে দিব। অতএব কত আসছে? 75। আমাদের উত্তরে 75 আছে কি? 75 আছে, উত্তর 75। এবার বলছে 39 নং প্রশ্নটা দেখো। বলছে 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের কিসের
একটি ঘনকের আয়তন কত। দেখো ঘনক আর ঘনবস্তু কিন্তু আলাদা। ঘনক হচ্ছে যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে বলা হয় ঘনক, আর ঘনবস্তু হচ্ছে যে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা তাকে বলা হয় ঘনবস্তু। তা এখন আমাদের বলছে যে এখানে 3 সেন্টিমিটার ধারবিষ্ট ঘনকের আয়তন কত। আমরা জানি যে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a কিউব, তার মানে এখানে যেহেতু 3 আছে, 3 উপরে যদি 3 দিই 3 3 নয়, 3 নং কত 27, অতএব উত্তর হচ্ছে কত 27। তারপর দেখো একটি বলছে 40 নং প্রশ্নটা কি বলছে। 40 নং প্রশ্নটা বলছে যে বৃত্তের ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় তাহলে পরিধি কত। আমরা জানি যে মানে পরিধির সূত্র কি, পরিধির সূত্র হচ্ছে যে 2 পাই r, তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর। এখন যেহেতু আমাদের প্রত্যেকটা উত্তরের সাথে পাই আছে, তাহলে আর পাই আমার ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা কি করবো ইন্টু আর এর মানটা করে দিব। এখন ব্যাস হচ্ছে 10, তাহলে আর কত হবে 5, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ 10, অর্থাৎ 10 পাই হচ্ছে আমাদের আনসার। এরপরের প্রশ্নটা বলছে যে একটি ঘনকের ধার 2 সেন্টিমিটার হলে এর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত। সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ঘনকের 6a²। এখন আমরা যদি বলি 6 ইন্টু এ মানে হচ্ছে ধার, তাহলে ধার মানে কত √2, তার মানে √2 বসালাম। এ মানে হচ্ছে ধার, তার মানে √2 বসালাম, আর স্কোয়ারের স্কোয়ার দেব। এখন দেখো এই স্কোয়ার যখন দিলাম, রুটের স্কোয়ার কাটা, তাহলে থাকে কত 2, 6 আর 2 গুণ করলে কত হয় 12, উত্তর হচ্ছে 12। এরপরের প্রশ্নটা কি বলছে, এরপরের প্রশ্নটা বলছে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কোনটি, এটা মুখস্থ করে রাখবা। অ্যান এ স্কোয়ার ডিভাইডেড ফোর কট 180 ডিভাইডেড অ্যান। 43 নং প্রশ্ন, 5 সেন্টিমিটার ধারবিশিষ্ট একটি ঘনকের আয়তন কত ঘন সেন্টিমিটার। আমরা আবার জানি যে ঘনকের আয়তনের ক্ষেত্রফল হচ্ছে এ কিউব। ঘনকের আয়তনের ক্ষেত্রফল হচ্ছে যে এ কিউব, যেহেতু এখানে 5 সেন্টিমিটার ধার বলছে, তার মানে 6 এর পরিবর্তে এর পরিবর্তে কত হবে, এর পরিবর্তে হবে হচ্ছে যে 5, অর্থাৎ 5 কিউব মানে হচ্ছে যে কত 125। 5 কিউব মানে কত 125। যেমন আমরা যদি এখানে দেই, আমরা লিখতে পারি 5 ইন্টু 5 অর্থাৎ হচ্ছে 125। আচ্ছা, এরপরের প্রশ্নটা কি, এরপরের প্রশ্নটা হচ্ছে যে ভাইয়েরা দেখো যে একটি সমবৃত্ত বেলুনের ভূমির ব্যাসার্ধ যদি 3 একক, উচ্চতা যদি 7 একক, আয়তন কত। তাহলে আয়তনের একটু আগে আমরা দেখছি এই প্রশ্নটা, একই রকম প্রশ্ন আরেকবার দেখছি আমরা, সেটা তোমরা একটু ভালো করে দেখে নিও। আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার পাইয়ের মান পাই দিবা, পাই আর এর মান হচ্ছে যে ব্যাসার্ধ যদি 3 আছে, তার মানে 3² 9, আর উচ্চতা হচ্ছে এস, তাহলে 7 নং 63 পাই ক্যালকুলেশন করলে যা আসবে তাই আনসার হয়। এরপরে বলছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত। আমরা জানি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে যে √3a। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি √3a, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি √3a হয়, এর মান কত দেওয়া আছে 5, তার মানে 5√3, উত্তর শেষ। বৃত্তের ব্যাস কত, বৃত্তের ব্যাস যদি 12 হয় তাহলে ক্ষেত্রফল কত। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার। যেহেতু এখানে পাই বাদ দিতেছে না, যেহেতু পাই রেখে দিছে, তাহলে পায়ের প্রশ্নই আসে না, পাই থেকে যাকুক। আর যেহেতু ব্যাস বলছে 12, তাহলে ব্যাসার্ধ কত 6, অতএব ক্ষেত্রফল হচ্ছে 36, 636 পাই। একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য কত। ভাইয়েরা দেখো বৃত্তচাপের ক্ষেত্র মানে বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে যে ফাই আর থিটা ডিভাইডেড 180, পাই আর থিটা ডিভাইডেড 180, পায়ের থিটা ডিভাইডেড 180। এবার দেখো এখানে যেহেতু মানে পাইয়ের পাই রেখে দিয়েছে, তাহলে আমরা পায়ের পাই রেখে দিই পাই। তারপর হচ্ছে যে আর এর মান কত, আর হচ্ছে ব্যাসার্ধ। এখন দেখো ব্যাস যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 5। এখন আর কি দিয়েছে থিটার মান হচ্ছে কোন কত 60, আর এখানে নিচে আছে কত 180। এখন দেখো এই 60 দ্বারা 60কে ভাগ করলে 1 বার যায়, 60 দ্বারা 180কে ভাগ করলে 3 বার যায়, তার মানে উপর হচ্ছে 5 পাই আর নিচে হচ্ছে 3, উত্তর হচ্ছে 5 পাই নিচে 3। তোমাদের শীটে সম্ভবত 5টা আমি নিচে দিয়ে দিছি ভুলবশত, এটা উপর উঠে যাবে, হ্যাঁ। এরপরে বলছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি √5 হয় তাহলে এর আয়তন কত। সেম প্রশ্নটা এর আগেও আমরা দেখছি যে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে কি a কিউব। এখন যদি √5 হয় তাহলে a কিউব মানে কত √5 হোল কিউব, √5 কত হোল কিউব। তাহলে দুইটার উপরে যদি স্কোয়ার থাকে, তাহলে রুটের স্কোয়ার কাটা 5 থাকে, আর বাকি থাকে একটা √5, তার মানে 5√5 হচ্ছে আমাদের আনসার। তারপর প্রশ্ন বলছে 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বেলুনের ভূমির ব্যাস এত হলে বেলুনের আয়তন কত। তাহলে বেলুনের আয়তনের আমরা সূত্রটা জানি যে পায়ের স্কোয়ার, তাহলে তুমি পায়ের মান আর মান স্কোয়ারের মান বসাই দাও, এরপরে উত্তর চলে আসবে। এবার আমরা যে এই সেটে সম্ভবত আর আছে কি না নেই, আমাদের 16 এমসিকিউ এতটুকু পর্যন্ত। এখন আমরা দেখবো কি, আমরা দেখবো জ্যামিতি। এবার ভাইয়েরা এখান থেকে তোমরা যারা যে আমাদের মানে একটু পাশের এমসিকিউর প্রয়োজন হচ্ছে, তোমাদের এই অধ্যায় প্রয়োজন। যাদের পাশের এমসিকিউর প্রয়োজন, যে আমাদের জাস্ট শুধু পাস করার দরকার, তারা কি করবে, তারা 2, এরপর হচ্ছে যে 11, এরপর হচ্ছে যে জ্যামিতির কয়েকটা এমসিকিউ, ধ্যান হচ্ছে যে 17, এই কয়টা অধ্যায় করলেই তোমরা পাস করে ফেলতে পারবা ইনশাআল্লাহ।
এবার দেখো এখানে এই প্রশ্নটা তোমরা মুখস্থ করে রাখবা বাধ্যতামূলক। 50 নং প্রশ্ন, নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়? 5টি। নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়? 5টি। এরপর 51 নং প্রশ্নটা দেখো, পি কিউ আর, এই 50 আর 54 নং প্রশ্ন, 50, 54, 52 এই তিনটা মুখস্থ করে রাখবো। 50, 54 এবং হচ্ছে 52 এগুলো মুখস্থ করে রাখবা। একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়? একটি। এরপর হচ্ছে জ্যামিতিক উপপাদ্য প্রমাণে কয়টি ধাপ থাকে? 4টি। আর এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর কয়টি স্পর্শক আঁকা যায়? এই স্পর্শক নিয়ে আরও 3টা এমসিকিউ আছে। এই স্পর্শক থেকে আশা করি একটা এমসিকিউ পাইতে পারো, আরও 3টা এমসিকিউ আছে। দেখো এমসিকিউগুলো হচ্ছে এরকম যে একটা বৃত্ত, এখানে হচ্ছে যে একটা বিন্দু, আর এরপর হচ্ছে যে এখানে আর একটা বৃত্ত, এখানে আর একটা বৃত্ত, এখানে আর একটা বৃত্ত, এরপর হচ্ছে যে এখানে একটা বৃত্ত, তার ভিতরে আবার আর একটা বৃত্ত, আর এখানে হচ্ছে যে এখানে একটা বৃত্ত, এই বাইরে লেগে আবার আর একটা বৃত্ত। দেখো এই 4টা এমসিকিউ হয়, 1টা 2টা 3টা 4টা। তোমাদের এটা দেওয়া আছে কোনটা? প্রথমটা, যে বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে যদি কয়টি স্পর্শক আঁকা যায়? বৃত্তের যে কোনো বহিস্থ বিন্দু থেকে 2টি স্পর্শক আঁকা যায়। আর বৃত্তের যদি একটি বৃত্ত যদি পরস্পর দুটি বৃত্ত যদি পরস্পর অন্তঃস্পর্শ করে তাহলে কয়টি সাধারণ স্পর্শক হয়? একটি। আর দুটি বৃত্ত যখন পরস্পর বহিঃস্পর্শ করে তখন কয়টি সাধারণ স্পর্শক হয়? 3টি। একটু মুখস্থ করে রাখবা, আর প্রয়োজনে লিখে রাখবা। আর যদি দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ না করে দূরত্ব বজায় রাখে তাহলে সেখানে কয়টি সাধারণ স্পর্শক রাখা হয়? সেখানে সাধারণ স্পর্শক আসে কয়টি? 4টি। এই 2টা, এই 3টা, এই 4টা স্পর্শক রাখে। এই প্রশ্নগুলো একটু কাগজে লিখে নিও, এগুলো মুখস্থ করে নিবা। আচ্ছা, এরপরও হচ্ছে যে এখন 51 নং প্রশ্নটা দেখো, ভিডিওটা পজ করে এরপর লিখে নিও প্রয়োজনে। এরপরে 51 নং প্রশ্নটা দেখো। 51 নং প্রশ্নটা কি বলছে? 51 নং প্রশ্নটা বলছে আমাদেরকে যে পি কিউ আর সমবাহু ত্রিভুজ। আমরা জানি যে সমবাহু ত্রিভুজ মানে কি? তিনও বাহু সমান। তাহলে এখন সমবাহু ত্রিভুজের পি, কিউ এবং হচ্ছে যে আর, এই তিনটা সমান। ত্রিভুজের পরিকেন্দ্র যদি ও হয়, তার মানে আমরা জানি যে পরিবৃত্তের কেন্দ্র যদি ও হয়, অর্থাৎ পরিবৃত্ত আঁকার জন্য দুটি কোণকে সমদ্বিখণ্ডক করা লাগে। সেটা আমরা পরবর্তীতে এখন তার সেটা জানা দরকার নেই। শুধু জানো যে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে যে মাঝখানে, এটাকে ও ধরা হয়েছে, এটার নাম কি? ও। আর এটা হচ্ছে কি? পি কিউ আর ত্রিভুজ, তার মানে এটা পি, আর এটা কিউ, আর এটা হচ্ছে যে আর। এখন বলছে 2 কিউ ও আর কত? তাহলে কিউ, এরপর হচ্ছে যে ও, এরপর হচ্ছে যে আর। এখন এটা আমরা যোগ করে দিব। আমাদের বলছে যে কিউ ও আর, এখানে যে মানটা আসছে এই মানটাকে আমরা 2 দ্বারা গুণ করলে কত হয়? দেখো এই কেন্দ্রে, একটা কেন্দ্রের ভিতরে পুরো কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360। ওকে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখন আমরা যদি এই দুইটা কোণের মান জানি তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো। সবচেয়ে সহজ উপায় যেটা, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের তিনটা কোণে কি হয়? সমান হয়। এই কোণ এই কোণ সমান, প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি করে হয়। আর যেহেতু পরিবৃত্ত আঁকা হয়েছে তাহলে কোণটাকে কি হয়েছে? সমদ্বিখণ্ড হয়েছে। অতএব এই অংশ হচ্ছে 30, আর এই অংশ কত? 30। সেমভাবে এখানেও 30, আর এখানেও কত? এখানেও 30। অর্থাৎ দেখো এই দুইটা যদি যোগ করি তাহলে কত হয়? 60। আর আমরা জানি যে এই কিউ ও আর, এই ত্রিভুজ কিউ ও আর এটা একটা ত্রিভুজ, এই যে কিউ ও আর এটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। দেখো দুই কোণ পেয়ে গেছি আমরা, 30 30 60। তাহলে বাকিটা কত হবে? 180 থেকে যদি 60 বিয়োগ করি কত থাকে? 120। উত্তর হচ্ছে 120। বুঝছো? আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো। অর্থাৎ 50 গেছে, 51 গেছে, 52 গেছে, 54 গেছে। এখন আমরা দেখবো 53 নং প্রশ্ন। 53 নং প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। এখান থেকে 53 নং প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য যদি 10 হয় তাহলে ক্ষুদ্রতম কোণ কত অথবা বৃহত্তম কোণ কত, যে কোনো একটা দিতে হবে। এই 53 নং অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবা? 90 থেকে তোমাদের পার্থক্যটা বিয়োগ করবা, যাই পার্থক্য দেওয়া থাকুক। তো 90 থেকে পার্থক্য দেওয়া আছে কত? 10। আমরা 10 বিয়োগ করে দিলে কত হয়ে যাবে? আমাদের 80। এই 80কে আমি 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 40। মনে রাখবা, তুমি 90 থেকে পার্থক্য বিয়োগ করে যা পাবা তাকে যদি 2 দ্বারা ভাগ করো, যা পাবা ভাগ করলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, হচ্ছে ছোটটা। তাহলে এটা কোন কোণ? ক্ষুদ্রতম। এটা কি? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম। আর এবার বলো তো, এখানে যদি 40 হয় তাহলে আরেকটা কোণ কত হওয়ার কথা? আরেকটা কোণ 90 থেকে 40 বাদ দিলে 50। অতএব আমি আবারও বলি, একটু ধীরে সুস্থে বলি, কোনো প্রশ্ন যদি বলা হয় সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য তাহলে বৃহত্তম কোণ কত, ক্ষুদ্রতম কোণ কত, তাহলে তুমি সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি থেকে পার্থক্যটা বিয়োগ দিয়ে দিবা। বিয়োগ দিলে যা পাবা তাকে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করে যেটা পাবা সেটাই ক্ষুদ্রতম কোণ। আর তাহলে বৃহত্তম কত হবে? 90 থেকে ঠিক ওই ক্ষুদ্রতম কোণ যদি বিয়োগ করো তাহলে বৃহত্তম পেয়ে যাবে।
ঠিক আছে, এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নিবা। এরপরে 55 নং প্রশ্নটা বলছে নিচের কোন দুটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আমরা জানি যে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, সেই দুইটা কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এরপরে এখানে বলছে এটা মুখস্থ করে রাখবো 56 নং প্রশ্নটা, যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থান করে, বহির্ভাগে অবস্থান করে। এই ধরনের আরেকটা এমসিকিউ সম্ভবত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলা হয়, সেটা হচ্ছে ত্রিভুজের উপরে, এটা মাথায় রাখবো। দেন 16 সেন্টিমিটার ব্যাস এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে। দেখো এই অন্ত স্পর্শ মানে কি, ভিতরে স্পর্শ করে, তার মানে এই একটা ত্রিভুজ, এটার ব্যাস হচ্ছে কত, এই বৃত্তটার ব্যাস হচ্ছে 16 যদি হয় তাহলে এখানে হচ্ছে ব্যাসার্ধ 8, এখানে ব্যাসার্ধ 8। এবার আরেকটা বৃত্তর হচ্ছে যে ব্যাসার্ধই 5, তাহলে এখানে হচ্ছে ব্যাসার্ধ 5, তাহলে এই যদি ব্যাসার্ধ নেই তাহলে এখানে এইভাবে বৃত্তটা আসবে, এইভাবে বৃত্তটা আসবে। এখন বলতো একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে যে 8 আর একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে তাদের মাঝে পার্থক্য কত আছে, ব্যাসার্ধের পার্থক্য কত, 3। উত্তর হচ্ছে 3। যদি বহির বলতো তাহলে উত্তর হতো দুইটার ব্যাসার্ধ যোগফল। ঠিক আছে, এখানে 8, ওখানে হচ্ছে 3, 11 হইতো। যেহেতু এটা হচ্ছে অন্ত স্পর্শ করছে, ভিতরে স্পর্শ করছে, তাই বিয়োগ বিয়োগ হবে, দুইটা ব্যাসার্ধ বিয়োগ হবে। দেখো কোনো সমকোণী ত্রিভুজের 10 ডিগ্রি হলে বৃহত্তম কোণ কত, পার্থক্য 10 ডিগ্রি, এটাও তোমরা বের করবে, একটু আগে বলে দিছি। এই প্রশ্নটা ধরো চলেই আসছে আমার সম্ভাবনা, এত শিউর দেওয়া উচিত না, যে তারপরেও কেন যেন মনে হয় এই প্রশ্নটা মনে হয় যেন চলে আসবে। এটা কি বলছে, যে উপরে তথ্যের আলোকের নিচের এখানে এখানে একটু ভুলে মিস্টেক হয়ে যায় আমার, যে 59 এবং 60 নং প্রশ্ন উত্তর দাও। তো 59 এবং 60 নং প্রশ্ন উত্তর কি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এটা বৃত্ত, তিনটা অপশন দেওয়া আছে, তিনটা কোনটা সঠিক দেখো। বলছে বিওসি, বিওসি কোণ সমান সমান হচ্ছে 2 বিএসি কোণ। আমরা জানি যে বিওসি কোণ হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। বিওসি কোণ কি, বিওসি কোণ হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই দেখো এই বি হচ্ছে সি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই বি এ সি এটা হচ্ছে কি, বৃত্তস্থ কোণ। একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর একটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বিওসি সমান সমান 2 বিএসি, এটা সঠিক। এরপর হচ্ছে ও এ ও বি ও সি, দেখো ও এ ও বি ও সি তিনোটাই হচ্ছে কি একটা মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ পরস্পর সমান হয়। এখন বলছো ও এ বি এবং ও এ সি, দেখো ও এ বি আর ও এ সি এই দুইটা কোণ কিন্তু সমান হয় যদি আমাদের শর্তে বলতো যে এ বি আর এ সি সমান, তাহলে কিন্তু এটা সঠিক নিতে পারতাম। এটা 2 সালেই এমসিকিউটা আসছে, 1 সালে এইভাবে আসছে, আরেক সালে সম্ভবত এই বলে দিছে যে এ বি আর এসি সমান। তখন কি হয়েছে জানো, তখন উত্তর হয়েছে আমাদের তিনোটাই। কিন্তু এখন যেহেতু আমাদের এ বি আর এসি সমান বলে নাই, তাই লাস্টের অংশটা আমরা নিতে পারবো না, যেটা ও এ বি এবং ও এসি, এটা আমরা নিতে পারবো না। এটা কেন নিতে পারবো না, কারণ আমরা জানি না, আমরা জানি না যে এই দুইটা বাহু সমান। যেহেতু আমরা জানি না, তাহলে আমরা কি করে বলবো যে এই দুইটা বাহু উৎপন্ন কোনটা সমদ্বিখণ্ডক হবে, এটা আমরা বলতে পারি না, এটা দুইটা সমান আমরা এভাবে বলতে পারি না। যদি আমাদের বলতো যে এ বি আর এসি সমান, তাহলে আমরা বলতে পারতাম এই কোণ আর এই কোণ কি সমান। এইটা একটু মাথায় রাখবা, তোমাদের প্রশ্ন যদি এরকম আসে যে এ বি আর এসি সমান হয়, তাহলে তিনটাই সঠিক হয়ে যাবে। আর যদি প্রশ্ন এ বি আর এসি সমান না দেয়, তাহলে 1 আর 2 সঠিক হবে। ঠিক আছে, তারপর হচ্ছে বিওডির নিচের কোণটি, দেখো বিওডি এই কোণটার কথা বলছে, তাহলে এই কোণটা হচ্ছে যে এই ত্রিভুজ একটা বহিস্থ কোণ। আর আমরা জানি যে বহিস্থ কোণ বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান, তাহলে বিপরীত দুটি অন্তস্থ কোণ কত, এই একটা কোণ, এটার বিপরীত এই একটা কোণ অন্তস্থ, এই একটা কোণ অন্তস্থ। অথবা আমরা লিখতে পারি যে ও বি এ আর ও এ বি, এই যে ও এ বি এবং হচ্ছে যে ও বি এ, এই দুইটা কোণ হচ্ছে কি সমান। আশা করি বুঝতে পারছো। এবার আসো আমাদের 17 অধ্যায়ের এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট সবার জন্য। 17 অধ্যায় এমসিকিউ, এখান থেকে কমপক্ষে 2 থেকে 3টা এমসিকিউ থাকবে। তার ভিতরে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক সম্পর্কে বলবে, যে দৈর্ঘ্য কোন ধরনের চলক, পরীক্ষার নাম্বার কোন ধরনের চলক, এই চলকগুলো থেকে একটা প্রশ্ন আসবে। আর হচ্ছে যে এই ধরনের প্রশ্ন থেকে মধ্যক বের করার জন্য বলবে, হয়তো পরিসর বের করতে বলবে। এক কথায় যে প্রশ্নগুলো আছে সেগুলো ট্রাই করলে আশা করি পেয়ে যাবে। দেখো এখানে বলছে যে আমাদের এক উদ্দীপক দেওয়া আছে একটা প্রশ্ন, প্রশ্ন উদ্দীপক বলছে যে এখানেও আবার মিস্টেক করছি। দেখো প্রশ্ন উদ্দীপকে কি বলছে, প্রশ্ন উদ্দীপকে বলছে কত, পরিসর কত। পরিসরের সূত্র জানি আমরা কি, পরিসরের সূত্র জানি হচ্ছে যে তোমরা আমার ক্যালকুলেটার দিকে দেখো, পরিসরের সূত্র জানি যে আমরা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগের। এখন দেখে এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 70 আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 50। তাহলে আমরা যদি এখানে লিখি যে 70 বিয়োগ 50 দেন হচ্ছে যে যোগ হয় 1, তাহলে কত হয় 21, উত্তর হচ্ছে 21। এবার উপাত্তের মধ্যক কত, উপাত্তের মধ্যকের জন্য আমাদের কি করতে হবে, আগে সাজাতে হবে। সাজানোর, তাহলে আমরা এখানে সাজাই, প্রথমে কত, প্রথমে হচ্ছে 50, প্রথমে 50, এরপরে কত, এরপরে 55, 55 সাজালাম। এরপরে কত, 55-এর পর হচ্ছে 3 নম্বর হচ্ছে 60, 60, 4 নম্বর হচ্ছে যে 61, 5 নম্বরে 63, 6 নম্বরে হচ্ছে 68, 7 নম্বরে 70, 8 নম্বরেও 70। এইভাবে মধ্যকের জন্য আগে বাধ্যতামূলক হচ্ছে সাজাতে হবে। সাজানোর পরের কাজ কি, সাজানোর পর কাজ হচ্ছে তোমার কাটাকাটি করো। প্রথম থেকে একটা কাটো, শেষ থেকে একটা কাটো, আবার প্রথম থেকে 2টা কাটো, শেষ থেকে 2 নম্বরটা কাটো, প্রথম থেকে 3 নম্বরটা কাটো, শেষ থেকে 3 নম্বরটা কাটো। কাটার পরে দেখো এখানে মাঝখানে 2টা থাকবে,
যদি জোড় হয় তাহলে মাঝখানে দুইটা থাকবে, এখানে তো 8টা আছে তাই মাঝখানে দুইটা, যদি 7টা থাকতো তাহলে মাঝখানে একটা থাকবে। যখন একটা থাকবে তখন সে নিজেই মদ্যপ, আর যখন দুইটা থাকবে তখন এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। যেমন 61 আর 63 যদি আমরা যোগ করি, 61 যোগ 63 যোগ করে 124 পাইছি, যদি ভাগ করি 2 দিয়ে তাহলে কত, 62, উত্তর 62। ঠিক একইভাবে গড় গড় কী করে বের করবা, গড় হচ্ছে সবগুলোকে যোগ করবা, যোগ করে যত সংখ্যা আছে তত দিয়ে কী করবা, ভাগ করে দেবে। যেমন এখানে আছে 6.9, আমরা যোগ করবো 6.9, যোগ হচ্ছে 5.5, 5.5, 6.1, 6.1, 4.7, 4.7, দেন হচ্ছে 6.3, 6.3, 4.7 যোগ করবো। তাহলে যোগ করছি 34.2 এসছে, 2, 4, 6টা, আমাদের উপরটা হচ্ছে 6টা, তাহলে ভাগ করবো কত দিয়ে, গড় নির্ণয় হচ্ছে যোগ করার পর যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করবো, তাহলে 6 দিয়ে ভাগ করলে আমাদের কাছে 5.7, 5.7। মদ্যক কত, মদ্যকের জন্য তোমরা আবার এরকম করবা, ছোট থেকে বড় সাজাবা। যেমন এখানে সবচেয়ে ছোট হচ্ছে 5.5, এরপর হচ্ছে যে সরি 4.7 হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে 4.7 দুইবার লেখো। এখানে লেখো যে 4.7, 4.7, এরপরে কমা, আবার 4.7, 4.7, এরপরে কমা, এরপর হচ্ছে কত, 5.5, 6.1, তাহলে আমরা লিখতে পারি যে 5.5, 6.1, 5.5, 6.1, এরপরে কত লিখতে পারি, 6.3, 6.9, 6.3, 6.9 লিখলাম। এবার যেহেতু এখানে কাটাকাটি করো, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে মাঝখানে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করো। মাঝখানে দুইটা কি আসছে, মাঝখানে দুইটা আছে 5.5, 5.5 যোগ হচ্ছে কত, যোগ কত আসছে, যোগ আসছে 6.1, 6.1, এই যে ভাগ করো 2 দিয়ে, তাহলে 5.8, উত্তর হচ্ছে 5.8। 65 নং প্রশ্নটা দেখো, 65 নং বলছে প্রচুরক কত, প্রচুরক হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার হয় সেটা হচ্ছে প্রচুরক। এখানে দেখো 15 দুইবার আছে তাই 15 হচ্ছে প্রচুরক। যদি 15 দুইবার থাকতো, 8 দুইবার থাকতো, তাহলে 15 এবং 8 প্রচুরক হতো, দুইটাই। এক কথায় যেই সংখ্যাগুলো সবচেয়ে বেশি বার থাকবে সেটাই প্রচুরক। উপত্য শ্রেণীর আলোকে মধ্যক শ্রেণীর মধ্যমান কত, মধ্যক শ্রেণী বের করতে হলে আমাদের আগে ক্রমজিত গণসংখ্যা বের করতে হবে। ক্রমজিত গণসংখ্যা হচ্ছে যে এটা 10, 10 আর 15 যোগ করলে হচ্ছে যে 25, 25 আর 2 যোগ করলে হচ্ছে যে 27, 27 আর 6 যোগ করলে হচ্ছে কত, 43, 43 আর 5 যোগ করলে হবে কত, 43 আর 5 যোগ করলে হবে কত, 48। এবার 48কে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। 48কে 2 দ্বারা ভাগ করলে হবে কত, 48কে 2 দ্বারা ভাগ করলে হবে 24। তাহলে 48কে 2 দ্বারা ভাগ করলে কত পাইছি আমরা, 24। এবার 24 কোন ঘরে আছে বলো, 24 কোন ঘরে আছে, 24 দেখো এই ঘরে আছে, এখানে 25 আছে, তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী কত, মধ্যক শ্রেণী হচ্ছে 15 থেকে 18, তাহলে মধ্যক শ্রেণী 15 থেকে 18 হলে মধ্যক শ্রেণীর মধ্যমান কত হবে, যে 15 যোগ 18 ভাগ 2, যেটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে 16.5। এখন যদি বলতো যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত, তাহলে 15, মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত, 18, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান কত, তখন এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতাম। যদি বলতো যে মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণী, তাহলে এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ। ঠিক আছে। এরপর বলছে এটা মধ্যকত, এটাকে সাজাবা, সাজার মধ্যক। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক দৈর্ঘ্য, বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক কি করে বের করব, যেটাকে দশমিক আকারে প্রকাশ করতে পারবো সেটাই হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন, যেটাকে দশমিক আকারে প্রকাশ করতে পারবো না সেটা হচ্ছে বিচ্ছিন্ন। যেমন হচ্ছে যে গণসংখ্যা, মানুষের সংখ্যা আমরা কিন্তু একজন মানুষ বলতে পারি, 1.5 জন মানুষ বলতে পারি না। ফুটবলের সংখ্যা আমরা বলতে পারি না যে 10 জন খেলে, আমরা আমরা বলতে পারি 10 জন 11 জন খেলে, কিন্তু বলতে পারি না যে 10.5 জন 11.5 জন খেলে। এরপর শিক্ষার্থীদের রোল নাম্বার আমরা বলতে পারি না যে আমার রোল নাম্বার ছিল 5.5, 6.5, এরকম বলতে পারি না, কিন্তু আমরা বলতে পারি 5, 4। এক কথা, যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন, আর যেগুলো দশমিক ভগ্নাংশ সংখ্যা রূপান্তর হয় সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন। প্রচুরক শ্রেণী মধ্যমান কত, তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে সর্বোচ্চ 13, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, যেহেতু যেই গণসংখ্যা বড় সেটাই প্রচুরক শ্রেণী। এটা শ্রেণী সীমাকে 2 দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ। যদি বলা পূর্ববর্তী শ্রেণী, সেমভাবে যোগ করে 2 দ্বারা ভাগ। পরবর্তী শ্রেণী মধ্যমান বললেও যোগ করে 2 দ্বারা ভাগ। যদি বলা যায় প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, 11, প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা কত, 14। এরপরের প্রশ্নটা দেখো, বলছে এই সংখ্যাটা থেকে প্রচুরক কত। দেখো এখানে সবচেয়ে বেশি বার আছে 6, তাই প্রচুরক 6। আবার বলছে গাণিতিক গড় ও প্রচুরকের পার্থক্য কত। দেখো গাণিতিক গড় আর প্রচুরকের পার্থক্য নির্ণয় করতে গেলে আমরা প্রচুরক অলরেডি 6 পাইছি, প্রচুরক 6 পাইছি, কিন্তু গাণিতিক গড় কত আমরা সেটা এখন বের করতে হবে। গাণিতিক গড় বের করার জন্য 7 যোগ 6 যোগ 8 যোগ 5 যোগ, আমাদের এগুলো যোগ করতে হবে। 7 plus 6 plus 8 plus 5 plus 4 plus 6 plus 7 plus 6 plus 4 plus 6 plus 4, সবগুলোকে যোগ করলাম, যোগ করে ভাগ করবো কত দিয়ে, কয়টা সংখ্যা আছে আমাদের এখানে দেখতে হবে আগে। তাহলে আমরা দেখি, এখানে আছে 2, 4, 6, 8, 10, 11, অর্থাৎ ভাগ করবো কত দিয়ে, 11 দিয়ে। আসছে কত আমাদের, 5.72। এবার আমাদের বলছে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে যে 6, 6 থেকে বাদ দিলে কত হবে, 0.27, 0.27। যেহেতু আমি ছোটটা আগে দিছি তাই মাইনাস আসছে, যদি 6 আগে দিতাম তাহলে প্লাসে আসতো।
তো ধন্যবাদ। এই ছিল আমাদের মানে 50টা এমসিকিউর যে কথা বলছিলাম এখানে। এই এমসিকিউগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো, তোমাদের যেই মনে করো যে সাজেশন দেওয়া আছে তোমাদের, আমার যে সাজেশনটা দেওয়া আছে এই সাজেশন থেকে বারবার প্র্যাকটিস করবা। এবং হচ্ছে যে যে তোমার গাইড, গাইড বলতে হচ্ছে যে তোমাদের যেই আলফাতা সাজেশন একটা আছে ওটার ভিতরে, এবং বইয়ের যেই এমসিকিউগুলো আছে মেইন বইয়ের অনুশীলনে, ওই এমসিকিউগুলো, এই ক্যাটাগরির এমসিকিউগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে পারো ভাইয়া, তাহলে 100% মনে রেখো যে তোমাদের কি থাকবে জানো, 25+ থাকবে, 100% ইনশাল্লাহ। আশা করি আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত লজ্জিত করবেন না।